দেওমালি পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় উচ্চতম তথা উড়িষ্যা রাজ্যের উচ্চতম শৃঙ্গ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেওমালিকে উড়িষ্যার সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। বর্ষার ছোঁয়ায় দেওমালির প্রতিটি পাহাড় যেন সবুজের নতুন চাদরে নিজেকে মুড়ে ফেলে। পাহাড়ি ঝর্ণার গর্জন, ভেসে বেড়ানো মেঘ আর সজীব প্রকৃতির মেলবন্ধন এই জায়গাটিতে সত্যিই এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। আর এই অনুভূতির স্পর্শ পেতেই সেদিন রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। রাত 11:33 আর আমরা আবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে উঠে পড়লাম। নতুন একটা রাইডের সূচনা করছি আজকে রাত্রিবেলা। ভরা বর্ষা, ভরা মনসুন শুরু হয়ে গেছে আর প্রকৃতি এখন কিন্তু জাস্ট নতুন রূপে সেজে উঠেছে। প্রকৃতির অনন্য সবুজ রূপ দেখার জন্য মনটা একটু উৎফুল্ল হয়ে উঠেছিল, তাই জন্য কিন্তু আমরা মনসুন রাইডে বেরিয়ে পড়েছি। একদম ভরা বর্ষায় উড়িষ্যাতে এনজয় করব আমরা। গত বছরও এই রাইডটার কথা ভেবেছিলাম, মানে টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আমাদের রাইড হতে চলেছে উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালির দিকে, কোরাপুটের দিকে। দেওমালি কোরাপুট জেলার মধ্যে পড়ছে, কোরাপুট টাউনের আশেপাশেই পড়ছে। অনেকদিন পর আমাদের কোর টিমের রাইড, এই রাইডে আমরা কিন্তু 3 জন যেতে চলেছি কোরাপুটের দিকে। তো প্রথমে আমার সাথে বান্টু রয়েছে, বান্টু ডমিনা, বান্টু জাস্ট আমার পেছনে রয়েছে, আর তার সাথে আমাদের আরেকজন পার্টনার সামনে ধুলাগড়ে আমাদের সাথে জয়েন করতে চলেছে। রাত্রিবেলা 12টার আমরা হুগলি ব্রিজ পেরোচ্ছি, আর এই সময় হুগলি ব্রিজে বেশ জ্যামই থাকে। লরিগুলো সব কলকাতা থেকে বাইরের দিকে বেরোচ্ছে, আবার এই সময়ও কিন্তু লরি বাইরে থেকে কলকাতাতে ঢুকছেও। তো দুটো সাইডেই কিন্তু জ্যাম থাকে এই সময়। বালাসোর 223 কিলোমিটার লেফট সাইডে আমরা কিন্তু এখন NH-16 নিতে চলেছি, মানে চেন্নাই রোড দিয়ে কিন্তু আমাদের জার্নি হবে। খুবই অ্যাডভেঞ্চারাস আর সিনিক বিউটিতে ঠাসা পুরো একদম রাইড। তো দারুণ সুন্দর রাইড হবে। তো প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ব্লগ যারা দেখবে তারা কোরাপুটকে একদম নিজের চোখের সামনে দেখতে পাবে। যে জায়গাগুলো আমরা ভিজিট করবো সেই জায়গাগুলো তোমাদের ফিল করাবো বলতে পারো পুরো। মুম্বাইতে ছিল TVS এর ইভেন্ট, বান্টু গতকাল মুম্বাই গেছিলো, আর এই বান্টুর মুম্বাই যাওয়ার জন্য কিন্তু আমরা আমাদের রাইডটাকে 2 দিন পিছিয়েওছি। ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি। আমাদের আরেকজন পার্টনার সামনেই হতে দাঁড়িয়ে আছে। কোথায় গেল আমাদের কর্নেল স্যার? কোথায়? ও লাভলি, নতুন বাইক চকচক করছে, দেখো কি অবস্থা। এবারে তো তোমারই মজা, আমরা এটাই আলোচনা করতে করতে আসছিলাম। দারুণ ব্যাপার। কিরম লাগছে দেখো, হিমালয়ান নতুন 450 নিয়েছে। কতদিন হলো তোমার? 1.5 মাস হয়েছে। কত কিলোমিটার চললো এখন অবধি? 1722। বিপ্লব বোধহয় বড় লাইট রাস্ট আমাদের ব্রেকফাস্ট রাইডে তুমি এটা চালিয়েছো, তারপরে আরো গেছো রাইডে? এনফিল্ডের রাইডে গেছো, বুঝতে পেরেছি। আমি লাস্ট দিন ব্লগে বলেছিলাম যে হিমালয়ান চালিয়ে আমার একটুখানি হাতে ঝিঝি ধরেছে, তো বিপ্লব আমাকে বলেছে আর তুমি আমারটা চালিয়ে দেখবে, ওটা ভাড়ার বাইক হতেই পারে। দুর্ধর্ষ রাস্তা দিয়ে লং রাইড হতে চলেছে। বিপ্লব সব থেকে বেশি এনজয় করবে, যেটা তোমাদের বলছিলাম। অলরেডি আমরা 3 জনে কিন্তু ইন্টারকমে কানেক্ট করে নিয়েছি। কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে বেরিয়ে যাবো সামনের দিকে। কলকাতা থেকে যদি বলি, আমার বাড়ি থেকে কোরাপুটের ডিস্টেন্স হচ্ছে 956 কিলোমিটার। আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম ভেবেছিলাম প্রথম দিনই কোরাপুট পৌঁছে যাব, কিন্তু পরে আমরা একটুখানি প্ল্যানটা চেঞ্জ করেছি, কারণ রাস্তাতে আরও সুন্দর একটা লোকেশন রয়েছে, সেটা হচ্ছে রম্ভা। আমাদের প্রথম দিন মানে আজকে আমরা কিন্তু রম্ভার দিকে জার্নি করছি। সকাল সকাল আমরা রম্ভা পৌঁছাবো। আগামীকাল আমরা রম্ভাতে স্টে করব, রম্ভাটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, রম্ভার সৌন্দর্য উপভোগ করবো। তারপরের দিন আমরা কিন্তু কোরাপুটের দিকে বেরিয়ে যাব রম্ভা থেকে। রম্ভার ডিস্টেন্স আমার বাড়ি থেকে হচ্ছে 570 কিলোমিটার মতো। 570 কিলোমিটার যেতে 12 ঘন্টা কাছাকাছি সময় লাগবে। এখন বাজে হচ্ছে রাত 12:27। আশা করছি আমরা সকাল 11টা-12টা নাগাদ গিয়ে পৌঁছে যাব রম্ভা। যদি না ঘুম পায়, তো ঘুম পেলে আমাদেরকে আবার একটু ওয়েট করতে হবে। তবে এখন ঘুম পাওয়ার চান্স নেই। যদি ঘুম পায় সেটা কিন্তু ভোর পাবে, সূর্য ওঠার পরে পাবে, সকাল পাবে। দেখা যাক। এখন আমরা যতটা চেষ্টা করব লং স্ট্রেচ এটা কভার করে নেওয়া, মানে প্রথম স্টেজটাই যদি আমরা 200-250 কিলোমিটার মতো কভার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জার্নিটা খুবই কমফোর্টেবল হয়ে যাবে। আমরা এখন স্ট্রেট এখান থেকে খড়গপুরকে বাইপাস করে পৌঁছে যাবো বেলদা ক্রস করে দাঁতনের আশেপাশ থেকে আমরা উড়িষ্যাতে এন্টার করবো। তারপরে জলেশ্বর,
বালাসোর হয়ে আমরা ভদ্রক ভুবনেশ্বর হয়ে সোজা চলে যাবো রম্ভার দিকে। ভুবনেশ্বর থেকে লেফট সাইডে পুরী যাবে, আমরা কিন্তু স্ট্রেট এই NH16-এই থাকবো, মানে চেন্নাই রোডে থাকবো। কোলাঘাট থেকে কিন্তু আমরা স্ট্রেট নিয়ে নিলাম, স্ট্রেট হচ্ছে খড়গপুর, এদিকে চলে যাচ্ছে নন্দকুমার, দীঘা লেফট সাইডে চলে গেল। একটা 14 বাজে আমরা ডেবরা টোল ক্রস করছি। তার মধ্যে বান্টুর সামনের টায়ারের অবস্থা খারাপ হয়েছে, মনে হচ্ছে পাংচার হয়েছে। আমাদের দেখতে হবে এখন। সবাই কিন্তু এখানে ঘুমাচ্ছে, ডেকে তুলতে পারলাম না। আর এদিকে আমরা নিজেরাই হাওয়া দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হাওয়া দিতে গিয়ে একটা জিনিস দেখলাম যে এখানে অসুবিধা হয়ে গেছে। এই যে অ্যালয়টা বেন্ড হয়েছে, হালকা বেন্ড হয়েছে, এখানে হাওয়া দিলে বেরিয়ে আসছে, হাওয়া হালকা হালকা করে বেরিয়ে যাচ্ছে। একটা সমস্যা এখন ওই গাড্ডাটাই পড়ে হয়েছে। কি দিয়ে হবে না, হাতুড়ি দিয়ে করতে হবে। এটা যদি না ওঠে এখন এই জিনিসটা সারানো আমাদের পক্ষে একটুখানি মুশকিলে রয়ে যাবে। ভাইয়াকে দেখেছি, ভাইয়া ঘুম থেকে উঠছে, বলছে যে আভি তো সোয়া, কিন্তু ভাইয়া না থাকলে না আসলে এটা কিন্তু করা এখন মুশকিল হয়ে যাবে। অ্যালয় বেন্ড হয়ে গেছে যখন। অ্যাকচুয়ালি হাওয়াটা একটু কমই ছিল, আমরা হাওয়া দেওয়ার চেষ্টাও করছিলাম, কোনো জায়গায় পাচ্ছিলাম না রাত্রিগুলো। হ্যাঁ হাওয়াটা ভোরে লাইটে হাওয়াটা অনেক কম ছিল, কম ছিল। আমারও হাওয়া কমই আছে। পড়ার পর থেকে আমার গাড়ি কেমন মানে একটা ফিল আছে। তবে অ্যালয় ফাটেনি, একটু বেন্ড হয়েছে, ওটাকে ঠিক করে যাবে, খুলে ঠিক করতে হবে। ব্যাপারটা একটু সিরিয়াসই হয়ে গেছে। অ্যাকচুয়ালি একদমই হাওয়া নেই, হু করে হাওয়া বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। এটাকে নয় টিউব ভরতে হবে, না হলে একটুখানি এটা হিট দিয়ে পিটিয়ে ঠিক করতে হবে। তো পুরো হাওয়াই বেরিয়ে গেছে। এখানে কাকা আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে, কাজ করতে পারেনি। কাকা বললে করতে পারবো না। আর বিপ্লব গেছে পেছন দিকে কোনো জায়গায় একটা দোকান পাওয়া গেছে, তো সেখানে আমাদের যেতে হবে এখন 2-3 কিলোমিটার। তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে হবে কি হবে না। ওখানে টিউব ভরে দিতে পারে। ব্যাপারটা আমরা যতটা ইজি ভাবছিলাম ততটা নয়, কারণ এখান দিয়ে পুরো রিমটা ফেটে গেছে। এখান দিয়ে দেখতে পাচ্ছি পুরো ফেটে গেছে, আমরা প্রথমে খেয়াল করিনি। তো আরেকটা দোকানে এসেছিলাম, খোলার চেষ্টা করা হয়েছে কিন্তু টায়ারই খোলা যায়নি। আমরা এখান থেকে একটা টিউব কিনে আবার সামনের দিকে এগোচ্ছি। দোকান দেখতে পেলে ওখান থেকে আমরা টিউব ভরে নেবো ভেতরে। আপাতত আস্তে আস্তে চালিয়ে যেতে হবে সামনের দিকে, দেখি কোনো যদি আবার টায়ার রিপেয়ারের সব পাওয়া যায়। টিউবটা মানে টায়ারটা যদি খুলতে পারে তাহলে টিউবটা আমরা ভরে নিতে পারবো। টিউব কেনা হয়ে গেছে। হাইওয়েতে সব দোকানগুলোতেই, টায়ার রিপেয়ারের দোকানগুলোতে লরিরই কাজ হয়, তাই জন্য কেউ ছোট বাইকের জিনিসপত্র রাখে না। তোমার বাড়ি কোথায়? বলছি আমাদের একটা টায়ার পাংচার হয়ে গেছে, দোকান জানাশোনা আছে তোমার পাড়ার লোকাল? এই নিয়ে আমরা মোটামুটি 6-7টা টিউবের দোকান, টায়ারের দোকান দেখে নিলাম, কিন্তু কোনো জায়গাতেই কাজ হচ্ছে না, প্রবলেম হচ্ছে। এই নাম্বারে ফোন করলাম, ভাইয়া বললো আমাদের কাছে নেই। নাইট রাইডের এই হচ্ছে ঝামেলা। লরির টায়ার হলে ঠিক হয়ে যেত, খুলে নেওয়া যেত, কিন্তু বাইকের সমস্যা। রাত্রিবেলা বাইকের টায়ার চেঞ্জ করার বা টায়ার খোলার কোনো দোকান খোলাই নেই। টাইম হচ্ছে সকাল 6:55, আর ফাইনালি আমরা একটা দোকান পেয়েছি। দাদাকে ঘুম থেকে তুলে রিকোয়েস্ট করে তারপরে এই টায়ারটা খোলাতে হচ্ছে, কারণ দাদারা কিন্তু মোটামুটি ট্রাকের কাজ করে, তো বাইকেরা হাতই দেয় না, ছোটোখাটো কাজ করেই না আর কি। কিন্তু তাও রিকোয়েস্ট করার পরে, ঘুম থেকে তোলার পরে দাদা আমাদের হেল্প করছে আর কি। কোনো রকমে বাইকটা খোলা গেছে। আর তার সাথে রাজেশরা এসছে। রাজেশ হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি মেম্বার, আমাদের সাথে বেশ কিছু রাইডে গেছে। খড়গপুরে বাড়ি। এই দেখো কি হয়েছে, দেখো এই জায়গাটা পুরো রিমটাই ফেটে গেছে। তো যাই হোক, রাজেশ ওর অফিস ক্যান্সেল করে এসে এখন আমাদেরকে হেল্প করছে আর কি। চলো রাজেশ, থ্যাংক ইউ। একদম। তোমার নামটা কি? সৌমেন। চলো, থ্যাংক ইউ। সকাল এসে ওরা যা হেল্প করলো সত্যি মনে থাকবে। আর এখানে ভাইয়াও কিন্তু ঘুম থেকে তুলে ওনাকে দিয়ে করিয়েছি। বাইকের কাজ করে না, ঘুম থেকে তুলে করানো হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে কাজ করেছে, তারপরে 150 টাকার মোটামুটি নিয়েছে। বেশি নেয়ও নি, টাকা বেশি নেয়নি। সকাল 7:58 বাজে ফাইনালি আমরা জার্নি স্টার্ট করলাম খড়গপুর থেকে। খড়গপুর বাইপাস থেকে NH16 দিয়েই সোজা যাব এখন আমরা জলেশ্বরের দিকে। জলেশ্বর থেকে আমরা উড়িষ্যাতে এন্টার করবো, আর তারপরে বালাসোরের দিকে এগোবো। বান্টু বাইকে কিন্তু বেশ কিছু প্রবলেমস রয়েছে, যেমন ওর পেছনে শকারের অয়েল সিল কেটে গেছে, তো শকারটাও পুরো চেঞ্জ করতে হবে। কি করে ওটা হলো আমি বুঝতে পারলাম না। আর তার সাথে ABS এর যে প্লেটটা রয়েছে, ABS এর প্লেটটা এখানে কাজ করার সময় হয়তো কোনো কারণে ওটা বেঁকে গেছে, তো তাই জন্য সামনে ABSটা কিন্তু খুব একটা ভালো কাজ করছে না। আজকে বুঝতে পেরেছি আমাদের লেট হবে পৌঁছাতে, তবে বাইকটা আগে সারিয়ে নিতে হবে, কারণ রাইড কিন্তু আমাদের বেশ লম্বা।
তো বাইকটা যদি কোনো প্রবলেম করে তাহলে সেটা কিন্তু আমাদের সবারই প্রবলেম হতে পারে। তো আগে বাইকটা দেখিয়ে নিতে হবে। এখন আমরা চেষ্টা করব বালাসোর, সামনে জলেশ্বরে হয়তো পাবো না, বালাসোর বা ভুবনেশ্বর যে কোনো একটা জায়গা থেকে বাইকের কাজ করি না, কটক ভুবনেশ্বরে পেতে পারি আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সকাল সকাল আমরা যাতে পৌঁছে যেতে পারি রম্ভাতে, কিন্তু বুঝতেই পারছো অ্যাডভেঞ্চার রাইড সবসময় আনপ্রেডিক্টেবল হয় সবসময়। বাড়ি থেকে 145 কিলোমিটার রাইড করে ফেলেছি, রম্ভা দেখাচ্ছে 447 কিলোমিটার, 8 ঘন্টার সময় লাগবে। এখন বাজে 8টা যদি ধরি 8:03 বাজে, 8টা 12টা 4টে, বিকাল 4টে ননস্টপ গেলে বিকাল 4টের সময় পৌঁছাবো, কিন্তু আমাদের এখনও বাইকের জন্য 2 ঘন্টার সময় তো দিতেই হবে। রাস্তা কন্ডিশন কিন্তু বেশ ভালো ছিল, আমরা যথেষ্ট স্মুথ যথেষ্ট ভালো রাইড করছিলাম, কিন্তু যেটা লেখা থাকে সেটাই ঘটে আর কি। বেলদার কাছাকাছি আমরা চলে এসেছি, আর এখানে দেখো একটা রানওয়ে বানানো রয়েছে, বেশ চওড়া একটা রাস্তা, কিছু না হলেও 150 ফিট চওড়া হবে রাস্তাটা। হালকা ঘুম পাচ্ছিল তাই জন্য একটু দাঁড়িয়ে আখের রস টস খেয়ে নিয়েছি, আর এখন গান গাইতে গাইতে রাইড করছি ইন্টারকমে। সামনে টোল গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে জলেশ্বর টোল প্লাজা। আমরা কিন্তু অলরেডি উড়িষ্যাতে এন্টার করে গেছি, 3-4 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে, এখনও অবধি 208 কিলোমিটার রাইড করেছি। আমার বাড়ি থেকে উড়িষ্যার বর্ডার হচ্ছে 202-203 কিলোমিটার মতো হবে, মানে 5 কিলোমিটার অলরেডি আমরা উড়িষ্যাতে রাইড করে ফেলেছি। কিন্তু উড়িষ্যায় ঢোকার পরে এরকম বারপোস্ট দেখতে পাচ্ছ, বারপোস্টে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে, পুরো তিনটে 6টা ক্যামেরা রয়েছে। এই জায়গাগুলো আমাদের একটুখানি স্পিড লিমিটে রেখে চালাতে হবে, এমনিতেও আমরা লিমিটেই চালাচ্ছি। বলতে বলতে আমরা কিন্তু সুবর্ণরেখা নদীর উপরে চলে এসেছি। দেখি বর্ষার সুবর্ণরেখা নদীতে এরকম জল রয়েছে, ও এরকমই থাকে নদী, তাও ওদিকে একটু বালির চর দেখা যাচ্ছে। টাইম প্রচুর হয়ে গেছে, দুপুর 12:20। আমরা এখানে পিকল বলে রেস্টুরেন্ট, জাস্ট বালাসোর থেকে 21 কিলোমিটার আগে, এখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম। ঘুম পেয়েছিল, প্রচণ্ড জোরে ঘুম পেয়েছিল, ওই জন্য আমাদের দাঁড়াতে বাধ্য করেছে এই ঘুমটা। তো খেতে দাঁড়িয়েছিলাম, এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা সামনের দিকে বেরোচ্ছি। 12:20 বেজে গেছে, কারণ এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, ফোন টোন ঘুরিয়েছি, কারণ বান্টুর রিমটা চেঞ্জ করতেই হবে, কিন্তু রিম কোথাও অ্যাভেলেবেল নেই। সামনে বালাসোরে অ্যাভেলেবেল নেই, কটকে অ্যাভেলেবেল নেই, ভদ্রকে বলতে পারছি না, ভুবনেশ্বরেও অ্যাভেলেবেল নেই। তো কোনো জায়গায় এতগুলো সার্ভিস সেন্টারে ফোন করার পরেও ডমিনারের রিম কোথাও পাওয়া যায়নি। তবে ঠিক আছে, টিউব ভরে আপাতত টায়ারটাতে চলছে, পাংচার না হলেই হলো। তবে ওর যে এবিএসে একটা প্রবলেম হয়েছে, এবিএসের সেন্সারে কিছু একটা ইস্যু হয়েছে, তো তাই জন্য আমরা ডাইরেক্ট এখন বালাসোরের সার্ভিস সেন্টারে যাবো, বাজাজের সার্ভিস সেন্টার, ওখান থেকে এবিএসটা চেক করবো, কারণ যেহেতু এবিএসে প্রবলেম হয়েছে ওই জন্য স্পিড আপ করা যাচ্ছে না, বান্টু একটু স্পিডে চালাতে পারছে না, ওই জন্য আমরা পিছিয়ে পড়ছি। তো এবিএসটা দেখাবো বান্টুর, যাতে এবিএসটা ঠিক হয়ে গেলে আমরা একটু স্পিডে রাইডটা সামনের দিকে কন্টিনিউ করতে পারি। তেলও ভরতে হবে, লো ফিউল দেখাচ্ছে। বালাসোরে পেট্রোল হচ্ছে 109.02। এই তো ডান দিকে এই তো। বিকাল 5:35 বাজে এখন, আমরা রয়েছি বালাসোরের বাজাজের সার্ভিস সেন্টারে। এখান থেকে বান্টুর বাইকের কাজ মোটামুটি হয়েছে, এখনও কিন্তু রিম চেঞ্জ করতে আমরা পারিনি, কারণ এখানে রিম অ্যাভেলেবেল নেই। সেই ফাটা রিম টিউব লাগিয়ে কিন্তু আমাদের আপাতত চালাতে হবে। কিন্তু যে এবিএসের প্রবলেমটা হচ্ছিল, এবিএসটার সেন্সারে যে প্রবলেম হচ্ছিল সেটা চেঞ্জ করা হয়েছে। এবিএস প্লেট চেঞ্জ হয়েছে, কেবল, আচ্ছা এবিএস কেবল চেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে সাথে যে শকার মানে পেছনে যে মনোশক রয়েছে, এই রেয়ার শকারের অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেটাও কিন্তু ঠিক করা হয়েছে, সেটা চেঞ্জই করা হয়েছে। দুপুর 1:15 নাগাদ আমরা এসে বালাসোরের সার্ভিস সেন্টারে পৌঁছেছিলাম, আর এখন 5:35 বাজে। বুঝতে পারছো আজকে কিন্তু আমাদের এখনও অবধি প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি জার্নি করতে হবে, কারণ আমাদের কিন্তু বুকিং রয়েছে রম্ভাতে, সুন্দর জায়গাতে আমাদের বুকিং রয়েছে। হ্যালো গাইজ, এই যে হ্যালো গাইজ, আমি ব্লগিং করছি আর ও পাশ থেকে হ্যালো গাইজ বলছে, আমিও বললাম বলো গাইজ আর কি। क्या नाम है आपका? রবিন কুমার বেরা। নবীন, আচ্ছা। বাইক সাপ্লাই হয়েছে এখানে, দেখতে পাচ্ছ কিরম ভাবে আসে, এই ট্রাকে করে এসছে তো মুম্বাই থেকে। কাহা সে আ রা হ্যায় বাইক? মুম্বাই সে? পুনে সে আ রা হ্যায়। তো এরকম একটা বড় কন্টেনারের মাঝখান থেকে একটা রুফ করা রয়েছে বলতে পারো, দুটো ভাগে ভাগ করা হয়েছে। উপরে কিছু বাইক রয়েছে, নিচে কিছু বাইক রয়েছে। কিতনা বাইক আতা হ্যায় টোটাল ইসমে?
40 आता है, ये 20 फीट का कंटेनर है, 40 फीट का कंटेनर भी आता है। हाँ वो मेन रोड में खड़ा है हम लोग का एक, अच्छा उसमें 84 आता है। 84, इसमें 40 आता है। 40 ফিটের কন্টেনারে 84 বাইকস আসে, আর 20 ফুটের কন্টেনারে 40টা 42টা বাইক আসে। সন্ধ্যে 6টা বাজে এখন, পাক্কা সন্ধ্যে 6টা। আবার আমরা জার্নি শুরু করে দিলাম। রম্ভা আমাদের হোটেল যেখানে বুকিং রয়েছে, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের ওটিডিসি বলে, ওটিডিসি প্রপার্টি। পৌঁছাতে আমাদের 322 কিলোমিটারের জার্নি করতে হবে এখন, 322 কিলোমিটার। এখন আমরা হাইওয়ে নেব, মানে NH16-এ উঠে বাদিকে চলে যাব, বাদিকে স্ট্রেট ভদ্রক থেকে কটক থেকে ভুবনেশ্বর থেকে স্ট্রেট চলে যাব রম্ভার দিকে। আর প্ল্যান আমাদের ছিল হচ্ছে সকালবেলা 9টা-10টার মধ্যে রম্ভা পৌঁছে যাব, মানে ভেবেছিলাম পৌঁছে যাব। আর রম্ভা পৌঁছে গিয়েই একটুখানি ঘুমিয়ে নিয়ে দুপুরবেলার পর থেকে রম্ভা এক্সপ্লোর করব, কিন্তু পুরো প্ল্যানটাই বুঝতে পারছো এদিক ওদিক হয়ে গেছে, প্ল্যান ঘুরে গেছে। ভুবনেশ্বর 190 কিলোমিটার দেখাচ্ছে ভুবনেশ্বর। আমরা জাস্ট এখান থেকে ডেটা কালেক্ট করেছি এই বাজাজের সার্ভিস সেন্টার থেকে। রিম অ্যাভেলেবেল রয়েছে কোরাপুট থেকে 22 কিলোমিটার আমাদের যেতে হবে, ঠিক আছে, সেটা অসুবিধা নেই, আমরা করে নেবো। কিন্তু তার ছাড়াও আমাদের একটা এক্সট্রা টিউব ক্যারি করতে হবে, কারণ অলরেডি টিউব ভরা আছে। টিউবটা যদি এখন পাংচার হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে হাইওয়েতে, যদি টিউব না পাওয়া যায়, বাইকের টিউব যদি না পাওয়া যায়। তাই জন্য আমাদের একটা টিউব আপাতত ক্যারি করে নিতে হবে। যেখানে দোকান পাবো একটা টিউব কিনে নেবো, আর তারপরে সিধা বেরিয়ে যাবো সামনের দিকে। যতক্ষণ না রিম চেঞ্জ হচ্ছে ততক্ষণ একটু টেনশন থাকবেই। এই টেনশনটা আমাকে নিতে হয়েছিল হচ্ছে আমাদের কন্যাকুমারী টু কাশ্মীর রাইড, প্রায় 45 দিনের একটা রাইড ছিল, আমি আর বনি করেছি। তো যারা কন্যাকুমারী টু কাশ্মীর রাইড দেখোনি তারা কিন্তু দেখতে পারো। পুরো ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন রেঞ্জ এক্সপ্লোর করেছিলাম সেই সময়। শুরু করেছিলাম রাইড কন্যাকুমারী থেকে, আর তারপরে ওয়েস্টার্ন ঘাটসের মধ্যে দিয়ে গিয়ে মহারাষ্ট্রের কোঙ্কণ রিজিয়ন, যেটা সব থেকে ভালো লেগেছিলো, বাইক ফেরিতে তুলে মানে ক্রিকগুলো ক্রস করেছিলাম, আর তারপরে M2M ফেরি করে মান্ডবা টু মুম্বাই। দারুণ একটা সিরিজ ছিল, যারা দেখোনি অবশ্যই কিন্তু একবার চেক করো। বৈদিক চ্যাটার্জি কন্যাকুমারী টু কাশ্মীর রাইড ইউটিউবে সার্চ মারলেই পুরো ভিডিও বেরিয়ে চলে আসবে। পরপর দেখো, এনজয় করবে তোমরা। উই আর অন NH16 ওয়ান্স অ্যাগেন, স্ট্রেট এখন রাইড হোক। এখানে যে ক্যামেরাগুলো লাগানো আছে দেখতে পাচ্ছ, ক্যামেরাগুলো দেখতে পেলে কিন্তু আমি মোটামুটি 70 স্পিড করে দিচ্ছি। তবে যতদূর আমি জানি এখানে কিন্তু 60 স্পিড লিমিট করা আছে। তবে এর আগে আমি অনেকবার এই রাস্তা দিয়ে গেছি, আমি 100 স্পিডেও বাইক চালিয়েছি, যেখানে ক্যামেরা দেখেছি একটু স্লো করার চেষ্টা করেছি। তবে এখনও অবধি কিন্তু কোনো রকম কেস উড়িষ্যার এই রাস্তায় আমি খাইনি। পুরী যাওয়ার সময় হোক বা সাউথ ইন্ডিয়া যাওয়ার সময় হোক, কোনো সময় কিন্তু আমি এখনও অবধি কোনো কেস খাইনি। যদি খাই তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো, তবে খেতে চাই না। এখানে কেস খেলে কিন্তু প্রায় 5-10 হাজার টাকা হঠাৎ করে বেরিয়ে যেতে পারে, মানে 5-10 হাজারের চালান চলে আসতে পারে। সন্ধ্যে 6:56 আমরা কিন্তু ভদ্রক ক্রস করছি, জাস্ট পেছনে ভদ্রকের মেন টাউন ক্রস করে এলাম, মেন সিটি ক্রস করে এলাম। এখন সামনের দিকে এগোচ্ছি। রাস্তাঘাট কিন্তু দারুণ, ফুট 20 মতো রাস্তা এতক্ষণে টোটাল আমরা খারাপ পেয়েছি। ফুট 20 ফুট মতো রাস্তা, বাকি তুখর সুন্দর রাস্তা, তুখর দারুণ। এই দেখো এদিকে, এখান থেকে আগেবারে ভিতরকণিকা গেছিলাম যতদূর মনে পড়ছে, ভদ্রক মিউনিসিপ্যালিটি। রাত 8:39 আর আমরা কিন্তু চলে এসেছি মহানদীর ব্রিজের উপর। মহানদীর উপনদী কচৌরি দুটো নদী কিন্তু নিচ দিয়ে গেছে। কটক ঢুকছি, কটকের ডিস্টেন্স আর এখান থেকে 7-8 কিলোমিটার হবে। কটক ঢোকার আগে এই বিরাট চওড়া ব্রিজ মহানদীর উপর। পেছনে রাস্তাঘাট কিন্তু দারুণ ছিল। তোমরা যারা এই রুটে আসবে কোনো টেনশন নিও না রাস্তাঘাট নিয়ে, ছোট্ট 2-1টা পার্ট ছাড়া পুরো রাস্তাটাই ভালো। তবে একটা জিনিস মাথায় রেখো, বালাসোর থেকে ভদ্রক পেরিয়ে আরও কিছুটা রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গরু টরু থাকবে, তো সেইটাকে একটুখানি কিন্তু দেখো। বিশেষ করে যদি অন্ধকার হয়ে যায় তাহলে কালো গরু অনেক সময় বাইকের সামনে চলে আসতে পারে, তো ওই জায়গাটায় কিন্তু সবাই সজাগ থেকো যারা এই রুটে আসবে। দেখো বলতে এখানে একটা ষাঁড় বসে রয়েছে, এরকম ষাঁড় কিন্তু রাস্তার মাঝখানেও বসে থাকছে। দেখো
এই গরু কিন্তু রাস্তায় রয়েছে, এই জায়গাটা একটুখানি মাথায় রাখবে তোমরা। বাকি এখন অবধি আমাদের 150-60 কিলোমিটার মতো রাইড করতে হবে সামনের দিকে। লেফট সাইডে পুরী যাচ্ছে 68 কিলোমিটার, স্ট্রেট 422 কিলোমিটার হচ্ছে বিশাখাপত্তনম ভাইজাগ। আমরা ভাইজাগের রাস্তা নিয়ে নেবো, পুরীকে ছেড়ে দিলাম, পুরী ওদিকে চলে যাচ্ছে। ভুবনেশ্বর পৌঁছে গেছি রাত 9:22, বাড়ি থেকে এখন অবধি 469.3 কিলোমিটার রাইড করে ফেলেছি। মানে আমার বাড়ি থেকে ভুবনেশ্বরের মানে এই লোকেশনের ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার মতো, কিন্তু আমরা যেহেতু একটু আপ ডাউন করেছি বান্টু বাইক খারাপ হওয়ার সময়, তো 13-14-15 কিলোমিটার মতো বেশি রাইড করে ফেলেছি আমরা। রাত 10:57 আমাদের কিন্তু ফাইনাল ল্যাপের জার্নি চলছে, আর 60 কিলোমিটার মতো রাইড করতে হবে। পেছনে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ভুবনেশ্বর থেকে মোটামুটি 50-55 কিলোমিটার মতো রাইড করে এসে এখান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, তারপরে আবার সামনের দিকে এগোচ্ছি। একটা সাজেশন তোমাদের দিয়ে রাখবো, যারা এই রুটে আসবে, ভুবনেশ্বর অবধি রাস্তা কিন্তু যথেষ্ট কনজেস্টেড, প্রচুর গাড়ি ঘোড়া তোমরা দেখতে পাবে, কিন্তু ভুবনেশ্বর ক্রস করার পর, ভুবনেশ্বর সিটি থেকে বেরিয়ে আসার পর রাস্তা কিন্তু একটু এরকম ফাঁকা, একটু শুনশান। তো যারা বিশেষ করে যদি কোনো কাপেল রাইডার এই রুটে আসো, তো রাত্রিবেলাটা একটু অ্যাভয়েড করো, চেষ্টা করে সন্ধ্যে যাতে ডেস্টিনেশনে পৌঁছে যেতে, তাহলে কোনো অসুবিধা হবে না। চিল্কা হ্রদ কিন্তু আমাদের লেফট সাইডেই রয়েছে, আর চিল্কা হ্রদের পরে ওইদিকে লেফট সাইডে আরও লেফটে রয়েছে বে অফ বেঙ্গল। একদম প্যারালালি, রাস্তার প্যারালালি কিন্তু বে অফ বেঙ্গল আর চিল্কা লেক নিচের দিকে যাচ্ছে, মানে আমাদের সাথেই চলেছে বলতে পারো। চিল্কা প্যারালালি যাচ্ছে মানে কিন্তু এই রাস্তা দিয়ে চিল্কা লেক দেখা যাবে না, হয়তো লেফট সাইডে আমরা যদি 2-3 কিলোমিটার মতো ভেতরের দিকে ঢুকি তাহলে চিল্কা হ্রদ দেখা যাবে। লেক কুইন, রম্ভা এন্ড, রম্ভা প্রান্তনিবাস, লেফট সাইড ঢুকে পড়লাম, ছেড়ে দিচ্ছি আমরা NH16 রম্ভা প্যালেস। রম্ভা হো ভুবনেশ্বর 118 কিলোমিটার রাইট সাইডে। ও নেমে যাও রম্ভা প্যালেস। ও দিনের বেলা থাকলে এখন চিল্কা হ্রদ হয়তো দূরে দেখা যেত, চিল্কার শেষ প্রান্ত প্রায় বলতে পারো এটা। নোটিফাইড এরিয়া কাউন্সিল রম্ভা। 11:47 বাজে, 605 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য প্রান্তনিবাস রম্ভা। এসে গেছি রম্ভা। হো গুড মর্নিং। রম্ভা থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। গতকাল রাত্রিবেলার পরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এখন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়েছি সেটাও খেয়াল ছিল না। ঘুম থেকে উঠেছি হচ্ছে 9:45-10টার সময়, এখন মোটামুটি 11টা বেজে গেছে। এই হচ্ছে আমাদের রুম পেছন দিকে, আর এই হচ্ছে রুমের সামনে একটা বারান্দা, আর এই দিকেই রয়েছে হচ্ছে চিল্কা হ্রদ। আমি একটু রুমটা তোমাদের দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। এরকম একটা রুম, বেশ স্পেসিয়াস রুম, বেশ বড় একটা রুম। এদিকে একটা ডাবল বেড রয়েছে, আর এদিকে নিচে ম্যাট্রেস পাতা রয়েছে। এই ম্যাট্রেসে আমি শুয়েছিলাম মোটামুটি, যাতে চার্জিং পোর্টগুলো হাতের সামনে পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। ডেটা কপি করে তারপরে ঘুমিয়ে পড়েছি কালকে রাত্রিবেলা। আর এই হচ্ছে রুমের অবস্থা, একটু অগোছালো হয়ে রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে বাথরুমটাও কিন্তু বেশ বড়, সরকারি প্রপার্টি, বেশ বড়, কিন্তু একটু মেনটেন্যান্সের অভাব রয়েছে মনে হচ্ছে যা দেখে। এখন যেহেতু বর্ষাকাল, একটু পোকামাকড়ের সমস্যা এখানে রয়েছে, যদিও সেগুলো নিয়ে আমার খুব একটা বেশি সমস্যা নেই। টেন্ন ঘুরে বেড়াচ্ছে, বনি আসলে ওর সমস্যা হতো, কিন্তু আমার খুব একটা অসুবিধা নেই। এই রুম থেকে বেরিয়ে একটা লম্বা করিডোর, পাশ দিয়ে পরপর সব রুমগুলো রয়েছে। বিপ্লব আমাদের বলছিল কটা রুম এখানে রয়েছে বিপ্লব? টোটাল 36 রুমস অ্যাভেলেবেল রয়েছে এখানে। সরকারি প্রপার্টি, বহু পুরনো প্রপার্টি, মোটামুটি 20-25 বছর আগে হয়তো তৈরি হয়েছে। এখানে রিসেপশন রয়েছে, তার সাথে এই হচ্ছে ডাইনিং এরিয়া, যদিও আমরা ডাইনিং এরিয়াতে ঢুকিনি এখনো অবধি। আর এই দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে লন, এদিকে একটা খুব সুন্দর লন রয়েছে। আজকে ওয়েদার দারুণ, মেঘলা ওয়েদার, খুব একটা রোদ নেই, তাই জন্য অসুবিধাও হচ্ছে না। এই হচ্ছে সুন্দর বাগান,
আর তার সাথে এদিকে দেখতে পাচ্ছ গাছগুলো, কোমরের মধ্যে গাছ। বান্টু বলছিল এখানে যাবে নাকি। এ বান্টু, এখানে বসিস নি তুই এখনো? দুজনের জন্য রাখা রয়েছে। কেন আছে বলো তো? কেন? যখন যদি ওখানে বসে হালকা সুশ্রী খাওয়ার জন্য। সুশ্রী খাওয়ার জন্য না? খাওয়ার জন্য। না, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা ওখানে বুঝতে পারে। চেস্টে মারতে হবে। চেষ্টা মারতে। এই কটেজগুলোতে থাকলে চিল্কা হ্রদটা আমরা আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম। এগুলো হয়তো আরেকটু কস্টলি। বিপ্লব, আমাদের টোটাল কত টাকা পড়েছে এই এখানে থাকার জন্য? জনের জন্য 2994 টাকা পড়েছে আমাদের তিনজনের, শুধু ব্রেকফাস্ট হচ্ছে ইনক্লুডেড। ইনক্লুডেড। ব্রেকফাস্ট নিয়ে 2994 টাকা। তুমি এটাকে বুক কিভাবে করেছো? ওটিডিসির ওয়েবসাইট আছে, ওটিডিসি পান্থনিবাস রম্ভা গুগলে লিখলেই আচ্ছা। ওদের গভর্নমেন্টের ওয়েবসাইটটা খুলে যাবে। হ্যাঁ, ওখানে হ্যাঁ। গিয়ে তারপরে রুম ক্যাটাগরিজ দেওয়া আছে, হ্যাঁ। ওই রুম ক্যাটাগরিজ অনুযায়ী আর কটেজও ছিল তার মধ্যে তাহলে? কটেজও ছিল, কিন্তু আমাদের তিনজনের জন্য আমি প্রিমিয়াম যে বুঝতে রুমটা, পেরেছি। ওটা প্রিমিয়াম বুঝতে ক্যাটাগরি রুম, পেরেছি। এসি রুম আমাদের। এসি রুম। হ্যাঁ। আমি তবে জানি না। এই জায়গাটার এক্সপিরিয়েন্স বেশি ভালো হবে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর রয়েছে। হ্যাঁ, এগুলোর কস্টলি অবশ্যই বেশি হবে। হ্যাঁ, এগুলো একটু কস্টলি হবে। তো তোমরা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো যারা এখানে আসবে। দেখো পেছন দিকে চিল্কা হ্রদ দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এই হচ্ছে চিল্কা হ্রদের ভিউ, পাহাড় ঘেরা চিল্কা হ্রদ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই চিল্কা হ্রদও কিন্তু সমুদ্রের সাথে কানেক্টেড। এইদিকে কোথাও একটা হবে। আর এইখানটা কিন্তু লেকটা শেষ হয়ে যাচ্ছে, মানে রম্ভা বলতে পারো চিল্কা হ্রদের একদম শেষ প্রান্তে অবস্থিত। এদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু নৌকা টৌকা রয়েছে, এখানে বোটিংও করা যায়। আমাদের যে প্রান্তনিবাস রয়েছে ওখানে আমি জিজ্ঞেস করছিলাম, এখানে বোটিং করাও যায়, আর চিল্কা হ্রদে বোটিং করা যায়। তবে আজকে যেহেতু খুব জোরে হাওয়া চলছে ওই জন্য বোটিং বন্ধ রয়েছে। দুরকম বোট এখানে অ্যাভেলেবেল রয়েছে, দুরকম রাইডস অ্যাভেলেবেল রয়েছে। 3টে ডেস্টিনেশনে যদি নিয়ে যায়, 3টে লোকেশন ভিজিট করিয়ে আবার ঘুরিয়ে আনবে। 2100 টাকা মতো চার্জ রয়েছে, আর দুটো লোকেশনের জন্য 1400 টাকা চার্জ রয়েছে। মানে 1400 আর 2100 দুরকম বোট এখান থেকে ছাড়ে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু ডলফিনও দেখা যায়, তবে বর্ষাকালে এখন দেখা যাবে নাকি জানি না। আর এটাকে লেগুন বলছে। লেগুন হচ্ছে এমন লেক বা এমন হ্রদ যেটা সমুদ্রের সাথে কানেক্টেড, কিন্তু মাঝখানে কোনো বালিয়াড়ি বা মাঝখানে কোনো রক জোন রয়েছে যেটা দুটোকে ডিভাইড করছে, মানে লেকটাকে আর সমুদ্রটাকে। সমুদ্র অনেক উত্তাল হয়, ঢেউ অনেক থাকে, কিন্তু এই লেক অনেকটাই শান্ত। চিল্কা হ্রদ কিন্তু এশিয়ার লার্জেস্ট সল্ট ওয়াটার লেগুন, আর ওয়ার্ল্ডে যদি বলি সেকেন্ড লার্জেস্ট। প্রায় 1165 স্কোয়ার কিলোমিটার হচ্ছে চিল্কা হ্রদের সাইজ। আর চিল্কা হ্রদের পাশ দিয়ে রেল লাইনও গেছে। আমি একসময় ট্রেনে যাচ্ছিলাম কোনো একটা জায়গায়, মোস্ট প্রবলি কন্যাকুমারীর সাইডে বা চেন্নাই যাচ্ছিলাম, তখন কিন্তু চিল্কা হ্রদের পাশ দিয়ে একদম ট্র্যাক গেছে, মানে রেল লাইন গেছে, ট্রেন চলছিল। তো ওই সময় কিন্তু দারুণ ভিউ পেয়েছিলাম। এত সুন্দর একটা লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে খারাপ লাগছে। এখানে দেখো প্লাস্টিকের বোতল টটল সমস্ত কিছু পড়ে রয়েছে, পুরো নোংরা আবর্জনা ভর্তি। চিল্কা লেকে এরকম জিনিসপত্র দেখে খুব একটা ভালো লাগলো না আর কি। যারা আসবে একটু প্লিজ এই জিনিসগুলো মাথায় রেখো। চিপসের প্যাকেট থেকে শুরু করে জলের বোতল এখানে ফেলার কি কারণ আছে আমি তো বুঝতে পারছি না। যদিও এই সব কটা হয়তো এখানে ফেলার পরে হয়নি, হয়তো অনেক দূর থেকে ভেসে এসছে, কারণ এই জায়গাটা হচ্ছে চিল্কা লেকের একদম শেষ প্রান্ত। এখানেই চিল্কা লেক শেষ হয়ে যাচ্ছে, তো সমস্ত জায়গার আবর্জনায় কিন্তু ভাসে ভাসে এসে এই জায়গায় এসে সমাপ্ত হয় বলতে পারো। যাই হোক, যারা আসবে একটু এই জিনিসগুলো মাথায় রেখো। পরিবেশকে প্রকৃতিকে নোংরা করে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এই ভিডিওটাতে সেরকম কিছু দেখানোর আছে বলে মনে হচ্ছে না। সুন্দর একটা ভিডিও তোমাদের গিফট করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ারও করে দিতে পারো। আর মনসুন রাইড কিন্তু দারুণ হতে চলেছে। নেক্সট ব্লগে আমরা অন্ধ্রপ্রদেশে এন্টার করব, অন্ধ্রপ্রদেশ থেকে আবার উড়িষ্যাতে এন্টার করব। তো তোমাদের কিন্তু দারুণ লাগবে নেক্সট ব্লগও। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, রম্ভা থেকে, রম্ভার চিল্কা ভিউ পয়েন্ট থেকে। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম উড়িষ্যা, চিল্কা, রম্ভা।